শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমাকে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন আছো, আর তোমরা তো জানোই আমি রিমিকে নিয়ে ভেলুরে এসেছি হসপিটালে। আর যেহেতু ওরা বললো যে আরও কিছু টাকা লাগবে, আর যেখানে যেখানে আমাদেরকে সাহায্যের জন্যে হাত বাড়ালে পাবো, তার জন্যে দেখো রিমিকে নিয়ে আমি হসপিটালে বেরিয়ে গেলাম। আর এই বাচ্চাটা দেখছো না, এত কিউট, এত সুন্দর। দেখো ওর হাতে চ্যানেল করা, ওর নিশ্চয়ই ক্যান্সার, কেমো দিচ্ছে। আর দেখো আমরা সোজা এসে আমরা 10 নম্বর ঘরে চলে এসেছি। আজকে আমরা টাটা টার্সে অ্যাপ্লাই করলাম, আর এটাই আমাদের লাস্ট। আর এখানে হচ্ছে আজকে সব দিদিরা ওকে মাথায় হাত দিয়ে ঠাকুরের নাম করলো বিএমটি চিকিৎসার জন্য টাটা টার্সে, যেন আমরা যতটা টাকার জন্য অ্যাপ্লাই করেছি যদি আমরা সাহায্য পাই, তাহলে রিমির আর কোনো চিন্তার বিষয় নেই। এখনও আমাদের অনেকটা টাকা লাগবে, খুবই টেনশানে। এখনও প্রায় 12 লাখ টাকার মতন লাগবে। টাটার থেকে যদি 5-6 লাখ টাকা দেয়, আর আমি 5-6 লাখ টাকা দিলে হয়ে যাবে। তার মানে আমার এখনও 5-6 লাখ টাকা জোগাড় করতে হবে। আর এইদিকে দেখো আমাদের সিএমসিতেই হচ্ছে বই, একটা হচ্ছে বইয়ের স্টল, এখানে বই পাওয়া যায়। আর রিমিকে বললাম কি নিবি, যেহেতু আমাদের বাড়ি চলে যেতে হবে। রিমি বলছে আমি বই আর একটা পেন নেব। যেহেতু ও পড়াশোনা, তোমরা দেখেছো ভিডিওতে, পড়াশোনা করতে চায় বা ভালোবাসে, ও এর জন্য ঘুরে ঘুরে একটা বই নিল, আর একটা বললাম যে কিছু একটা নে, আর একটা পেন নিল। ব্যাস, ওর বেশি দাবি নেই। ও একটা বই নিল 20 টাকা না 30 টাকা, আর 50 টাকার মধ্যে বইটার পেনটা দিয়ে হয়ে গেল। আমি বললাম কিছু নে, বলছে না, আমার যখন আমি পুরোপুরি ঠিক হব, ট্রিটমেন্ট হব, তারপরে আমি কিছু নেব। আমি এখান থেকে এখন বই আর পেনটা নেব। যাই হোক, বই আর পেনটা নিয়ে চলে আসলাম। আর যেহেতু টিকিট আজকে হয়ে গেল, এখন ওরা বললো আমাদের 1 সপ্তাহ বা 15 দিন কিংবা 3 সপ্তাহের মধ্যে ওরা আমাদেরকে ফোন করবে। আমি ভেবেছিলাম হয়তো ওর বাবার কাছে ব্যাঙ্গালোরে যায়, যেহেতু আমি ব্যাঙ্গালোরে কাজ করি, লোকের বাড়িতে ওর বাবা যেখানে থাকে, কেননা মেয়ের জন্যই তো কাজ করছি। এবার দাদা বললো না, ওকে আমার বড়দা বাড়ির থেকে ফোন করলো, আমার শ্বশুরও ফোন করলো, বললো না, যে হচ্ছে এখানে চলে হয়। ওর ওজনটা অনেকটাই কমে গেছে। রিমির বয়স আন্দাজে 18 কিলো 600 ওজন হয়েছে, যেহেতু বয়স আন্দাজে অনেকটাই ওজন কমে গেছে। ওর খাওয়া দাওয়াটা ভালোভাবে দিতে হবে, তাই বললো বাড়িতে চলে আয়। কেননা ওখানে তো বিদেশের বাড়িতে সবাই তো জানোই, গরিবের সংসারে যতটা পারি কিনে খেতে হবে। আর এর জন্য বললো বাড়িতে চলে। এইদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও গেলাম। মাসিকে 50 টাকা দিলাম, এই মাসি জল এনে দেয় উপরে, আর এখানে ঝাড়ু পোছা করে মাসি। আর দেখো আমরা যেহেতু ওখানে থাকবো বলে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গেছিলাম, তার জন্য মাসির কাছে একটা ব্যাগ থুয়ে আসলাম। আর এদিক দিয়ে ঘর ভাড়া মিটিয়ে ওর বাবা, রিমির বাবা বাইরে নিচে নেমে ঘর ভাড়াটা পুরো মিটালো, যা যেই কয়দিনের ভাড়া, গ্যাস ভাড়া ছিল, যেই 3-4 দিন আমরা ছিলাম। আর এখান থেকে সোজা অটো ধরে আমরা সিএমসির থেকে তো বাড়িতে চলে আসলাম রুমে, বাড়ি বলতে রুমে। এখন আমরা কাঠপাটিতে এসে, আর টিকিটটা দাদা করে দিয়েছিল আগের দিনই, যখনই বললো যে টাটা টার্সে অ্যাপ্লাই করো, ওখান থেকে দিলে তারপরে আমরা তোমাদেরকে 15 দিনও হতে পারে কি 3 সপ্তাহ হতে পারে, আমরা তোমাদেরকে খবর দেবো, সেই সময় তোমরা চলে আসবে। আর রিমিকে খুবই সেফটিতে রাখতে হবে। দাদা এই কথা শোনার পরে বললো বাড়িতে চলে আয়, ব্যাঙ্গালোরে যে যাবি, কোথায় রুম ভাড়া নিবি, কী করবি, যদি বাইচান্স ওর ভাগ্নির কিছু হয়ে যায়, বললে এর থেকে বাড়িতে থাকবি। বাড়িতে তো আর খাওয়া দাওয়া, ঠাকুর আশীর্বাদে তো অভাব নেই। যেটুকুই হোক, তোমরা তো দেখেছো আমার দোকানটা চালিয়ে 5 টাকা হোক বা 10 টাকা হোক, আমার শ্বশুর আর মেয়ের খাওয়াটা হয়ে যায়। আর এর জন্য বললো বাড়িতে চলায়, কমসে কম ডাল, সোয়াবিন, ডিম আর চালের তো অভাব হবে না। আমি হয়তো ভালো কিছু দিতে পারবো না, কিন্তু ডাল সোয়াবিন তো দিতে পারবো। এর জন্যে বাড়িতে সঙ্গে সঙ্গে দাদা টিকিট করে দিল, আমি যেহেতু টিকিট করিনি, এর জন্যে আমি বাড়ির দিকে চলে আসছি। আর মনটা যেন তো এত খারাপ হচ্ছে, আমি অনেকটা আশা নিয়ে, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে, আমি জামা কাপড় গুছিয়ে, পুরো যা লাগে সব গুছিয়ে নিয়ে আমি দেখো আবার সেই ব্যাগ বয়ে আবার বাড়িতে নিয়ে আসছি। আর রিমির বাবা এদিক দিয়ে আমাদেরকে তুলে দিয়ে ও ব্যাঙ্গালোরে কাজে চলে যাবে। আর এত গরম, আমাদের 1:35-এ ট্রেন, আর আমরা এখানে 12টার মধ্যে চলে এসেছি। যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছি। রিমি ওর বাবাকে ট্রেনের টাইমটা দেখাচ্ছে। আমি আর ওর বাবা তো সেরকম একটা বুঝি না, আর রিমি যেটুক বোঝার আমাদের মধ্যে বোঝে, ছোট্ট মানুষ হিসাবে যেটুক বোঝে আর কি, তোমাদের আশীর্বাদে। আমার তো হাতে কিছু না, তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ ওর উপরে। ও যেটুক বোঝে ওর বাবাকে দেখালো। আর এই দিকে দেখো আমরা 12টার মধ্যে চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। যাই হোক, ট্রেনটা রাইট টাইমেই চলে এসেছিলো, হামসাফার ছিল ট্রেনটা, এই ট্রেনটাতে আমি যাইনি।
হচ্ছে 1:35 ছিল ট্রেনটা, যাই হোক রাইট টাইমে এসছে, হয়তো 5 মিনিট এদিক ওদিক, ওটা কোনো ব্যাপার না। আর ট্রেনটা চলে আসার পরে দেখো আমরা ট্রেনে উঠে গেলাম, আর রিমির বাবা এদিক দিয়ে ব্যাঙ্গালোরে কাজে চলে গেল। আর এদিকে আমরা ট্রেনে তো বসে গেলাম 1:35 এদিকে, মানে রাইট টাইমে ছিল। যাই হোক, জানো তো মনটা অনেকটা খারাপ, এতটা আশা নিয়ে এসেছি। আর আমি ঘরেতে যেটুকু রান্না করেছিলাম, মানে ভাত, মানে সকালবেলা ভোরবেলা উঠে রান্না করেছিলাম, তোমাদের সাথে ওটা শেয়ার করিনি, খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম। আলু ভাজা করেছিলাম, আলু উস্তে ভাজা, আর মাছ করেছিলাম। দেখো ভাতটা নিয়ে এসেছিলাম, যেহেতু অনেক ভোরবেলা উঠে আমি রান্না করেছিলাম, ভাতটা না নষ্ট হয়ে গেছে। আমরা মানে 12টার সময় খেয়ে বেরিয়েছিলাম, ভাতটা না নষ্ট হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আর দুপুরবেলা না আর খাইনি, একবারে 7:30 8টার সময়। যাই হোক, ওই একটু পচা পচা টাইপের হয়ে গেছিলো, ওটাই খেলাম। ভাবলাম আবার এখন নিতে গেলে 130 টাকা নেবে। যাই হোক, রিমি ঘুমিয়ে পড়লো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শুভ সকাল। আর এখন দেখো সকাল হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমরা মোটামুটি ভুবনেশ্বরের দিকে ঢুকে গেছি। রাত্রিবেলা ভালোই ট্রেন টেনেছে, কোনো খারাপ কিছু নেই। 10-15 মিনিট তো লেট এইদিক ওইদিক হতেই পারে বলো। আর এটা হচ্ছে ভুবনেশ্বরের যে মানে কি বলে, এটা চিল না কি বলে, যাই হোক যেই নদী, খুব সুন্দর। তাই মানে সবাই বলছিল ট্রেনে, এর জন্যে আমার মেয়ে রিমি ও হচ্ছে ভিডিওটা করলো। মানে চিলটা এত সুন্দর লাগছিলো জানো না, ওপর মানে ট্রেনের থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। আর হচ্ছে এই ঝিল না চিল বলে, যাই হোক আমি অতটা জানি না, নদী বলি আমরা হয়তো। আর এটা পুরো মানে অনেকটা এরিয়া নিয়ে, তাই রিমি ওরাও ভিডিও করছিলো বলে রিমি একটু দেখে ওদেরকে দেখে দেখে, আর ও তো একটু ভিডিও করে বাইরের প্রকৃতিটা আর দৃশ্যটা, মানে বগর বগর খুব করে, মানে খুব কৌতূহল একটা জিনিস কিছু দেখলে, এটা কিসের থেকে হলো কি হলো। আর আমার তো কথার উত্তর দিতে দিতে, যাই হোক এখন দিতেই হবে। মেয়ে ও যদি জানার চেষ্টা করে, আমার তো সেটা শেখাতে হবে, হ্যাঁ যে এটা এই দিয়ে ওই, ওই দিয়ে ওই। আর এদিকে দেখো আমরা ট্রেনের মধ্যে, আর রিমির মানে আমারও কষ্ট রিমিরও কষ্ট, মানে করোনার মধ্যে কি মানে ট্রিটমেন্টে ছিলাম বলো, এখন তার থেকে আরও বেশি থাকতে হচ্ছে। আর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখো, ট্রেনটা যে যাচ্ছে, রিমি মানে খুব সুন্দরভাবে জুম করে মানে ক্যামেরাটা ধরেছে। আর আমাদের যেন তো এখন মাস্ক পরে থাকতে সব সময়, মানে এই গরমের মধ্যে, তোমরা তো জানো কতটা গরম, এই গরমের মধ্যে মাস্ক পরে থাকতে না আমাদের খুবই, সত্যি বলতে কি খুব কষ্ট হচ্ছে। জানি না আগের জীবনে কোন পাপ করেছিলাম, সেই পাপের ফল মানে আমার এখন এতটা ভুগতে হচ্ছে, আমার মেয়ে এতটা কষ্ট পাচ্ছে। আর সব সময় 24 ঘন্টা মাস্ক পরে থাকতে খুব কষ্ট হয় জানো তো। আর দেখো এখন প্রায় বাজে 12টা। আমি একটা স্টেশনে নেমে বেশ মাটির ভাড়ে চা দিচ্ছিলো, আমি 20 টাকা নিয়েছিল, আমি চাটা কিনেছি। আর রিমি সেটাই ভিডিও করলো সুন্দর করে, ওই মা এরকম তো এখন মাটির ভাড়ে চা দেয় না। আর দেখো এখন বাজে 12:30 1টা বাজে। আমি একটু ট্রেনে খাবার ভাত অর্ডার করেছিলাম, যেহেতু সারাদিনে তো একবার তো মেয়েকে খাওয়াতে হয় বলো। যাই হোক ভালোই ভাতটা ছিল, ভাত ডাল আর মাছ অর্ডার করেছিলাম। তা 160 টাকা নিয়েছিল, কিন্তু খাবারটা না ভালোই ছিল। রিমিও খেলো, আমিও খেলাম। যেহেতু রাত্রিবেলা আমরা ভাতটা খেতে পাইনি, আমার মানে ঘরের ভাতটা নষ্ট হয়ে গেছিলো, এর জন্যে আমি একটা দুপুরবেলা ভাত নিলাম। আর সকালে তো কিছু নিইনি, দেখলে তো রিমি 11টার সময় ঘুম থেকে উঠলো, আমিও আর ডাকিনি, ট্রেনেই তো উঠে আর কী করবে, পড়াশোনা তো আর নেই, এর জন্যে আমি আর ডাকিনি। আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে, আর এটা দেখো যে ব্রিজটা, মানে এত গরম এত রোদ, অল্প একটু জল, আর দেখো পুরো মানে এখানে কিন্তু সবসময় পরিপূর্ণ জল থাকে এই ব্রিজে, আমি এত বছর ধরে যাই। আর দেখো এই গরমে পুরো জল মানে শুকিয়ে পুরো শুধু বালি আর বালি দেখা যাচ্ছে। আমি তাই মেয়েকে বলছি, দেখ মানু, মানে একটুকু জল নেই এই ব্রিজটা যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু পুরো মানে একদম রেল লাইনের কানায় কানায় কিন্তু পুরো জল থাকে কিন্তু। আর হচ্ছে এখন আজকে দেখো এতটাই মানে বালি, একটু জল নেই, মানে তার মানে কত গরম কত রোদ, মানে বলে না আমরা আমাদের নিজেদের সর্বনাশ নিজেরাই করি। আমরা গাছ পুরো কেটে দিয়েছি কোনো জায়গায় বলো, সে এখানে তো নাই, শুধু ফাঁকা জায়গায় ব্রিজের এখানে, এই নদীর এখানে, গোদাবরী নদী না মহানদী, যাই হোক। আর হচ্ছে অন্য জায়গায় বলো, আমাদের যেমন যেখানে বাড়ি, এই যে আমারও তো বাড়ি যেখানে, আমার যে টিনের ঘর, দেখবে একটা মানে উঠানের সামনে একটা দুটো গাছ আছে, আর কোনো গাছ নেই, তাহলে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করি না। এর জন্যই বলে মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও। তাহলে আমাদের এখন কি করতে হবে, গাছ লাগাতে হবে। আর পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, মানে আস্তে আস্তে ভয়ানক আরও খুব খারাপ হবে, মানে আমাদের দেশের যা অবস্থা। মানে এই নদীতে সবসময় জল থাকে, পুরো রেলের সাথে মানে জল মিশে থাকা, সেখানে দেখো একটু জল নেই, পুরোটাই বালি। দেখো কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আধা ঘন্টা মতো লেট ছিল, 6:35 ছিল, সেখানে আমাদের 7:30 পৌনে 8টার দিকে নামিয়েছে। আর হাওড়া স্টেশনে আমরা নেমে গেলাম।
নেমে এখন তো আমাদের ট্যাক্সি ধরতে হবে, শিয়ালদায় যেতে হবে। আর মানে খুব ব্যস্ত করছি, রিমি পিছন দিয়ে হাই করছে, আমি ক্যামেরা করছিলাম। আর এদিকে দেখো আমার তো আবার শিয়ালদায় গিয়ে ট্রেন ধরতে হবে, আর একা একা অনেকটা রাত হয়ে যাবে। আর একা বলতে বোঝোই তো, আমাদের ওইদিকে কিছু পাওয়া যায় না, 10টা সাড়ে 10টার পরে কিছু পাওয়া যায় না। এর জন্য খুবই সমস্যা হয়, এর জন্য খুব তাড়াতাড়ি ব্যস্ত করছিলাম। আর হাওড়ার দিকে বাইরে বেরিয়ে না, এখন অন্য একটা সিস্টেম হয়ে গেছে, হাওড়া এরকম ছিল না, এখন ট্যাক্সি বুক করতে হয় আর নাহলে লাইনে দাঁড়িয়ে নাম লিখতে হয়। আর জানো তো আগেকার মতো মানে আগের মতন এই মানে 2 পালা ধরে আমি দেখছি যে ট্যাক্সি না খুব মানে রেটটা অনেক অতিরিক্ত বেশি চাচ্ছে রেটটা। যেখানে 100 টাকা 150 টাকা সেখানে 500 টাকা চেয়ে বসে, মানে যা খুশি তাই চেয়ে বসে। যাই হোক, আমরা মানে ট্রেনে যারা ছিল দুটো দাদা মিলে আমরা মানে 350 টাকা একটা ট্যাক্সি করলাম, আর সেই ট্যাক্সিতেই আমরা আসলাম। যাই হোক, রেটটা একটু কমই পড়লো, আর নাহলে না 200 টাকা জায়গায় সেখানে 400 টাকা চাচ্ছিলো। বলো এতটা চেলে কি হয়? গরিব মানুষ যারা গরিব সবাই তো পয়সা দিতে পারে না। যেমন আমি এত ঘন ঘন যাই, আমি তো এত পয়সা দিতে পারি না। দেখো 8টা বাজে তখন আমি যখন ট্যাক্সিতে উঠলাম, এখনও রাস্তায় তো জ্যাম পড়বেই, কলকাতার রাস্তা জানোই তো সবাই। আর অফিস টাইম মানে সন্ধ্যাবেলা অফিস টাইমে তো ওরকম জ্যাম পড়ে। আর সত্যি সত্যি দেখো মানে এতটা জ্যাম পড়েছে আমার না শিয়ালদাতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় তোমার 8টা 9:15 বেজে গেছে, 8টার সময় প্রায় 45 মিনিট লেগে গেছে শিয়ালদায় আসতে আসতে। আর হচ্ছে রাস্তায় জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম বললাম না, অফিস টাইমে সন্ধ্যাবেলা। আর সত্যি সত্যি দেখো সেই মানে জ্যামেই আটকে গেছি প্রায় 45 মিনিট মতন সন্ধ্যাবেলা করে। একমাত্র দুপুরবেলা আর অনেক রাত্রিবেলায় একমাত্র ফাঁকা থাকে হাওড়া থেকে শিয়ালদায় আসতে। আর নাহলে মাত্র হাওড়া থেকে শিয়ালদায় আসতে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগে, সেখানে আমাদের 45 মিনিট লেগে যায় এরকম। আর সময়তে তো অনেক সময়তে 1 ঘন্টাও লেগে যায়, এতটা জ্যাম থাকে। আর কিছু করার নেই, তো যেতেই হবে। আর দেখছো জ্যামের 1-2 করে টাইমটা যেই শেষ হচ্ছে তারপরে গিয়ে খুলছে। আর এদিকে দেখো আমরা শিয়ালদার দিকে চলেও এসেছি। আর শিয়ালদাতে এসে দেখি কি 15 মিনিট মতন কোনো ট্রেন ছিল না। যাই হোক, আর গরম ছিল। আর এদিকে মেয়েকে বললাম যে একটু ফ্যানের তলায় দাঁড়া। আর ফ্যান কোথায়, ফ্যান তো অনেক উঁচুতে, ও তো অনেকটা মানে ছোট মানুষ, ওর তো আর ফ্যানের হাওয়া লাগে না, ওইভাবেই কষ্ট করে দাঁড়াতে হবে। আর আমরা শিয়ালদার দিকে দেখো ঢুকে যাচ্ছি। এখন হচ্ছে শুধু ট্রেনের অপেক্ষায়, কখন ট্রেন আসবে। বনগাঁ লোকাল হোক আর যাই লোকাল, এসে দেখি বারাসাত লোকাল ছিল, কিন্তু ওটা তো বারাসাত, আমাদের তো যেতে হবে বনগাঁ লোকাল। আর 6 নম্বরে বনগাঁ লোকাল দিল, আর আমরাও 6 নম্বরের পাশেই দাঁড়িয়েছিলাম। দেখো 8টা 43 বাজে, সেখানে ট্রেনটা আমি বললাম না পুরো 45 মিনিট লেট। আর এখানে 9টা 4-এ ট্রেনটা ছেড়েছে। যাই হোক, 9টা 4-এ ট্রেনটা ছেড়েছে। আর যখনই ছাড়ুক, ছাড়তে তো হবে, আর বাড়ি তো আসতেই হবে। আর আমরা দেখো কথা বলতে বলতে হাবড়ায় চলে আসলাম। হাবড়াতে এসে এখন দেখি কি পাওয়া যায়। হাবড়াতে এসে না 10টা করে সময়তে কিছু পাওয়া যায় না, 9টা 4 তো প্রায় 10:30টার দিকে হাবড়ায় নামিয়ে দিয়েছে। আর যাই হোক, অটো পেয়েছি, কিন্তু অটোটা ছাড়তে এতটাই লেট করছে, মানে লাস্ট অটো, একটু লোক না হলে নেবে না। কিন্তু আমি বলছি যে দাদা জলেশ্বর মোড়ের থেকে কিছু পাবো না, কি করে যাব? আর হচ্ছে একটু তাড়াতাড়ি চলো না, কিন্তু ওই দাদা যাচ্ছেই না তাড়াতাড়ি। যাই হোক, ছাড়লো, ওনাদের যখন টাইম হবে তখনই ছাড়তে হবে, কিছু করার নেই। আমার তো রিজার্ভ গাড়ি করার মতন ক্ষমতা নেই যে যখন ছাড়বে তখনই সেই আশায় থাকতে হবে। দেখো জলেশ্বর মোড়ে এসে কিচ্ছু পাইনি। লাস্টে একটা দাদা দাঁড়িয়েছিল, উনি টোটোকে ফোন করলো, সেই টোটো গিয়ে আমাদের পরে নিয়ে আসলো। আর এই যে আমরা এখন বাড়ি চলে আসলাম। আর মেয়ে দেখো দোকানে, শ্বশুর তো দোকানে ঘুমায়, আর আমার তো একটা ঘর তোমরা জানোই, ঘরে আমি থাকি আর মেয়ে থাকে, আর শ্বশুর দোকানে ঘুমায়। আর মেয়ে এসে আগেও দাদুকে ডাকলো, আর দাদু খুব আনন্দর ইয়েতে বেরিয়ে আসলো। আর দেখো এখানে ব্যাগপত্র, মেয়ে এখন স্নান করবে, আর আমিও স্নান করে তোমাদের সাথে আসছি স্নান করে। আর আমার শ্বশুর দেখো বালতি নিয়ে চলে এসে, আর দেখতেই পাচ্ছ যেহেতু আমি বাড়িতে নেই, আমার বাড়ি ঘরের কী অবস্থা, কিচ্ছু করার নেই। আর এসে আমি তাড়াতাড়ি আগে বিছনাটা গুছিয়ে দিলাম। মেয়ে বলছে মা আমার ভালো লাগছে না, প্রায় 12:30টা বেজে গেছে। আমি বললাম একটু চা খা, আমি আর রান্না করিনি। বলছে না আমি আর কিছু খাবো না, আমাকে বিছনাটা করে দাও, আমি ঘুমিয়ে পড়ি। আর আমি আগে তাড়াতাড়ি স্নানটা করে, যেহেতু আমি ব্যাগপত্র ঘরে থুয়েছি আর আমরা বাইরের জিনিস কিছুই পরি না, তাড়াতাড়ি আমি একটা বিছনা চাদর বের করে আগের বিছনা চাদরটা তুলে ফেলে দিয়ে আগে বিছানাটা মানে পেতে সুন্দর করে পরিষ্কার করে তো রাখতে হয়, তোমরা তো জানোই। আর একটা বছর হয়তো আমার এরকমভাবে কষ্ট করতে হবে বিএমটি করার পরে। আর আমি একটু চা করে নিয়ে আসলাম, ও যেহেতু ঘুমিয়ে পড়লো। আমি দুধ চা খাই না, কিন্তু আজকে আমার মাথাটা ধরেছে। আর একবার যেহেতু আমি বন্ধুরা তোমরা তো দেখলে যেইভাবে আসলাম, আর সিএমসির থেকে তো মানে পয়সার অভাবে ঘুরে আসলাম, তোমরা তো পুরোটাই সবটাই দেখলে।
আর এখন বাজে 12:30, যাই হোক আসলাম কষ্ট করে, বাড়িতে তো আসতেই হবে, কিচ্ছু করার নেই। শ্বশুর রয়েছে যেহেতু, ব্যাঙ্গালোরে গেলে যেতে পারতাম, ওর বাবার কাছে যাইনি, গরমের মধ্যে শ্বশুর রয়েছে। হসপিটাল থেকে বলেছে ওরা খুব শিগগিরই 10 থেকে 15 দিনের মধ্যে আমাদেরকে ফোন করে ডেকে নেবে। দেখি ওরা কবে ফোন করবে, অনেকটা আশায় রয়েছে। আর অনেকটা আশায়ও গিয়েছিলাম বিএমটির জন্য, তোমরা তো সব দেখলেই, কষ্ট করে। আর বলো এই যে যাচ্ছি আসছি, কম ভাড়ার টাকা লাগছে বলো, কম ট্রেন ভাড়া খরচা হচ্ছে। আর এখন বাজে তোমার প্রায় 1:45 বেজে গেছে। রিমি ঘুমিয়ে পড়েছে, দেখলে তো বিছনাটা আগেই সবার প্রথমে এসে আমি স্নান করে, যেহেতু বাইরের জামা কাপড় আমরা তুলি না, আর স্নান করে শুয়ে মানে রিমিকে তাড়াতাড়ি শুয়ে দিলাম, একটু চা বিস্কুট করলাম। আর আমি এখন একটু চা খেয়ে শোবো। এখন 1:45 বাজে, আমারও আর রান্না করতে ইচ্ছা করছে না, যা আছে তাই ওই চা বিস্কুট খাবো। শ্বশুরকে বললাম, তাই যে চা করলাম, জিজ্ঞাসা করলাম তুমি খেয়েছো নাকি, বললো হ্যাঁ খেয়েছি। আর এর জন্য আমার একার জন্য আর আমি কিছু রান্না করিনি, যা আছে সেটাই খাবো। যা আছে বলতে চা বিস্কুট। যাই হোক, তোমরা পাশে থেকো, ভালো থেকো। কালকে আরও ভালো ভিডিও আসবে। বাড়িতে এখন সব কাজ করতে হবে, আর পড়াশোনাটাও চালু করতে হবে। রং খেলার পরের দিন থেকে ওর পড়াটা টোটাল বন্ধ হয়ে গেছে, উঁচু ক্লাসে উঠে গেছে, মানে পড়ার চাপটা এখন অনেক বেশি। আর 4-5টা মাস্টার। কালকের থেকে আরও ভালো ভালো ভিডিও আসবে যে কদিন বাড়িতে থাকবো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, এতেই আমার হবে। যেহেতু আমি টাকাটা জোগাড় করতে পারছি না, আমি তো কারো কাছে টাকা চেয়ে সাহায্য চাচ্ছি না, জাস্ট রিমির পাশে থাকতে, সাপোর্ট করতে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আর ভালো ভালো ভিডিও আসবে। আর এটাই বললাম, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে যে যেখানে থাকো, আর যে যারা আমার ভিডিও দেখছো।